বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ভাইয়া। আচ্ছা। ওকে, সো কালকে আমরা শেষ করছিলাম কোথায়, সেটা হলো স্পিকিং ভাষা, স্পিকিং প্র্যাকটিসের যে বিষয়টা ছিল সেটা হলো যে রেকর্ড করা, ট্রান্সক্রিপ্ট করা এবং অ্যানালাইজ করা। যে বলছিলাম যে বাসায় রেকর্ড করবা, বাসায় নিজেটা নিজে রেকর্ড করবা, 10-15 মিনিট। রেকর্ড করবা, দেন ট্রান্সক্রিপ্ট করবা কোনো অ্যাপস এর মাধ্যমে, বা নর্মালি এমনিও ট্রান্সক্রিপ্ট করা যায়। ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট করলা অথবা নিজে শুনলা। ঠিক আছে, ট্রান্সক্রিপ্ট করলা অথবা দেখা গেছে নিজে অ্যাগেইন শুনলা শুনলা। ঠিক আছে, দেন এটার অ্যানালাইজ করবা, জি ভাই। অ্যানালাইজ করলা, দ্যাটস ইট। এটা ছিল আমাদের গতকালকের যে লাস্ট মেথডটা আমি বলছিলাম, ওইটা যে বাসায় কিভাবে নিজের এক্সামটা মানে নিজে দিতে পারো। হ্যাঁ, সো আজকে আমরা নতুন একটা বিষয়তে চলে যাব। কালকে আমি কমপ্লিটলি শেষ করতে পারিনি, আজকে বেসিক যেগুলো আছে এগুলা শেষ করে দিব। আহ রিয়েল অপিনিয়ন, রিয়েল অপিনিয়ন আর হলো এক্সপিরিয়েন্স তোমরা শেয়ার করতে পারবে। ঠিক আছে, তোমরা রিয়েল অপিনিয়ন এবং এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবা, এটা একটা বিষয়। বাট এখানে একটু কথা আছে যে ভাই, যে রিয়েল এক্সপিরিয়েন্স বা রিয়েল এক্সপিরিয়েন্স অথবা দেখা গেছে অপিনিয়নের কথা গত ক্লাসে বললেন যে শেয়ার করতে পারবো না অথবা ই করতে পারবো না। আমি বলছি যে বিষয়টা সেটা একটু ভালোভাবে বুঝতে হইব, যে তুমি সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারবা না, সেটা হলো ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন। তারপর দেখা গেছে আই থিঙ্কস দ্যাট, এটা ওটা, মানে এইসব টাইপের যে সেন্টেন্স গুলো আছে এগুলো তুমি ব্যবহার করতে ইন জেনারেলি পারবা না। বাট তুমি তোমার যে অপিনিয়নটা, অপিনিয়নটা বলতে যেরকম তুমি ইন মাই অপিনিয়ন না বললা, যে দেখা গেছে ডিরেক্ট তোমার অপিনিয়নটাই বললা যে যে এইভাবে একটা জিনিস করলে আমরা সামনে এইভাবে আগাতে পারবো। যেরকম ধরো ঢাকার যে এয়ার কোয়ালিটিটা সেটা খুব খারাপ। এখন তুমি ইন মাই অপিনিয়ন না বললা, তুমি বলতে পারো যে আমাদের বেশি বেশি ঢাকার যে সব গার্ডেন আছে এদিকে ইয়া করা উচিত, গাছ লাগানো উচিত। বিল্ডিং কনস্ট্রাকশন করার ক্ষেত্রে রাজুকের যে রুলস গুলো আছে এগুলা মেনে মাইনে তারপর বিল্ডিং করা উচিত। এটা কিন্তু তুমি তোমার অপিনিয়ন শেয়ারই করতেছো, কিন্তু তুমি এখানে কি বলতেছো, কি বলতেছো না, ইন মাই অপিনিয়ন কথাটা বলতেছো না। এটাই হলো ডিফারেন্স। ঠিক আছে, কারণ এক্সামিনার যারা আছে তারা তোমার কোনো বিষয় নিয়ে কনসার্ন না, এক্সপেক্ট ইয়োর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ স্পিকিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কারণ তারা তোমার এখানে ল্যাঙ্গুয়েজটা টেস্ট করতেছে, তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো, তারা তারা এখানে জাজ করতে আসবে না। ওকে, তারপর হলো চলে জি আসি ভাই। আরেকটা খুবই কমন কোশ্চেন, সেটা হলো আইএলটিএস স্পিকিং এর যে অ্যাকসেন্টটা থাকে, যে আমেরিকার অ্যাকসেন্ট আছে, ইউকে এর অ্যাকসেন্ট আছে, ইউএস অ্যাকসেন্ট আছে, তারপর ইউরোপের কিছু পার্শিয়াল অ্যাকসেন্ট আছে। সো অ্যাকসেন্টটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ, অথবা দেখা গেছে অ্যাকসেন্টে কি ইয়া হয়? এখন এই বিষয়টা হইতেছে, এটার কমপ্লিটলি অ্যান্সার হলো যে না, অ্যাকসেন্টটা গুরুত্বপূর্ণ না। তুমি বাংলাদেশে ইন্ডিয়ার অ্যাকসেন্টেও তুমি এক্সাম দিতে পারো। এখানে কি গুরুত্বপূর্ণ, যে তুমি কতটুকু ফ্লুয়েন্ট, অথবা দেখা গেছে ফ্লুয়েন্সির সাথে কথা বলতে পারো। ঠিক আছে, অনেক সময় যে মনে করো যে অ্যাকসেন্টের কারণে হয়তো বা আমাদের ইয়া হইতে পারে যে ইউকের অ্যাকসেন্টে আমাদের কথা বলতে হয়, মানে কথা বলতে হবে মাস্ট বি, এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। কিন্তু একটা জায়গায় ইম্পর্টেন্স দিতে হবে ভাই, সেটা হলো তোমার প্রোনাউন্সিয়েশন। যেই তোমার ওয়ার্ড গুলা প্রোনাউন্সিয়েশন করো, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে 3 স্টার দিয়ে রাখো, প্রোনাউন্সিয়েশন সুন্দর করে সুন্দরভাবে করতে হবে। যেরকম অফটেন করলে কিন্তু হইব না, অফেন কইতে হইব। হ্যাঁ, ওটা বলা যাবে না। জি ভাই। জি ভাই। তারপর এই ফুটুরু বলা যাবে কোশ্চেন না, ছিল ভাই। ফিউচার বলতে হইব। ঠিক আছে, তো পিকচার। এইসব হ্যাঁ ভাই। এইসব টাইপের যে বিষয়গুলো সেটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবা। ঠিক আছে, সেটা হলো প্রোনাউন্সিয়েশন। আমি শর্টে জি দেখি, ভাই। প্রোনাউন্সিয়েশনটা খেয়াল রাখবা। ওকে, সো এটা গেল হলো আমাদের অ্যাকসেন্টটা কিরকম ইম্পর্টেন্ট।
ইন বেসিক্যালি কোনো অ্যাকসেন্ট ওইরকম লেভেলের তোমার ইম্পর্টেন্স না, বাট প্রোনাউন্সিয়েশনটা এখানে অনেক বড় একটা ইম্পর্টেন্স রোল প্লে করে। হ্যাঁ, এটা মনে রাখবা। দেন চলে যায় পরের ইতে, আজকে একটু তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে? এখন প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে জি ভাই। একটু খেয়াল আছে। মানে প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে বলতে ওই যে ওটার কি বলে, যে অ্যাকসেন্টের ব্যাপারে, মানে ইন জেনারেল অ্যাকসেন্টের বিষয়গুলো যদি বাদ দেই, যে অ্যাকসেন্টটা বললাম যে ইম্পর্টেন্স না, বাট কিছু বিষয় এখানে ইম্পর্টেন্স আছে, সেটা বলে দিই। মিনিট। ওকে, কাইন্ডলি একটু বা দিকে তাকাও, হ্যাঁ, স্ক্রিনের বা দিকে তাকাও। ইন্ডিভিজুয়াল কিছু সাউন্ড আছে, যেরকম ইউনিভার্সিটি, তারপর ফিজিওলজি, ঠিক আছে? এগুলা হয়তোবা তোমার লিখতে গেলে মনে মনে হইব যে তুমি একভাবে লিখতেছো, বাট এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবা। তারপর ওয়ার্ড স্ট্রেস। ওয়ার্ড স্ট্রেস বলতে কি বোঝায় জানো? কিছু কিছু ওয়ার্ড যেরকম তোমার টান্দা বলতে হয়, যেরকম মিস্টার বিন, যখন তার নাম কয় তখন বলা হলো মিস্টার বিন, মানে বি দিয়ে একটা টান্দা কথা বলে। ঠিক আছে? তারপর ধরো হইলো এই যে নিউজিল্যান্ড যখন আমরা বলি, নিউজিল্যান্ড বলার ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু একটা টান আছে। ঠিক আছে, এটারে বলা হয় ওয়ার্ড স্ট্রেস। এখন আমরা ইন জেনারেলি এগুলো অত বেশি একটা ফোকাস করার দরকার নাই, কারণ আমরা ছোট সময় থেকে ইংলিশ পড়ে আসতেছি তো। সো এই স্ট্রেস গুলো আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রে জানি, যেগুলো একটু প্রবলেম হয় ওইগুলোর ক্ষেত্রে আমি দেখাই দিব। হ্যাঁ, তারপর হলো রিদম, রিদমিং যে জি রিদম ভাই। যেটা, হুম, হুম, রিদমটা ঠিক রাখতে হইব। এখন রিদম বলতে কি বুঝাইতেছি, যে কোন একটা সেন্টেন্স তুমি বললা, তার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে আরেকটা সেন্টেন্স বলতে হবে। ঠিক আছে? তারপর হলো ইন্টোনেশন, যে বিষয়টা, এই যে ইন্টোনেশন বলা হয় আর কি এটারে। ইন্টোনেশন যে ব্যাপারটা আছে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবা। ইন্টোনেশন যে ব্যাপারটা, তোমার যখন তুমি কোনো একটা ওয়ার্ড বলতেছো, অথবা দেখা গেছে কোন একটা জিনিসের কমা আছে সেন্টেন্সের পরে, ধরো এই যে একটা সেন্টেন্স, তারপর কমা আছে, তুমি এখানে থামতাছো না। ঠিক আছে, তুমি এটাকে বলা হয় ইন্টোনেশন। তারপর এখানে ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন আছে, বাট তুমি আহ মানে প্রশ্ন করার মতো ওইরকম এক্সপ্রেশন দিতেছো না। ইন্টোনেশনের একবারে সিম্পলি এক্সপ্রেশনের সাথে তুমি তুলনা করতে পারো। হ্যাঁ, কি কারণে বলতেছি এক্সপ্রেশনের সাথে তুলনা করতে? ইন্টারন্যাশনাল সিস্টেমটা, ইন্টারন্যাশনাল যে বিষয়টা, এটা দ্বারা বোঝাই এক্সপ্রেশন। যেরকম তুমি ওই যে গতকালকে মানে সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই, যে হোয়াট ইজ ইউর নেম। ঠিক আছে, তুমি যখন বলবা, ঠিক আছে, তখন একটা ইয়ে আছে, যখন তোমার কোন একটা টিচার যখন তোমার কোশ্চেন করব, তুমি হয়তোবা কোশ্চেন না বুঝলেও, মানে কোশ্চেনের মিনিংটা না বুঝলেও, তোমার যে কোশ্চেন করতেছে এটা তুমি বুঝতে পারবা কিভাবে, সেই জিনিসটা বা তার যে অ্যাবিলিটিটা আছে তোমার, এই যে যে কোশ্চেন করলো আর তুমি বুঝলা যে এটা আসলে একটা কোশ্চেন, এটাকেই বলা হয় ইন্টোনেশন। তারপর কমা দেওয়ার ওই জায়গায় যে থাম্মা আবার আবার বলতে হয়, এটা একটা ইন্টোনেশন। ঠিক আছে, দেন এরকম আরো অনেক বিষয় আছে। তোমার কিছু ওয়ার্ড আছে, কিছু ইয়া আছে, এগুলোর ক্ষেত্রে একটু আলাদাভাবে তোমার সেন্টেন্সের দেখা গেছে সেন্টেন্সটা বলতে হয় বা বলার স্টাইলটা ইয়া করতে হয়, এটাকে বলা হয় ইন্টোনেশন। তো এইসব বিষয়গুলো আমি জাস্ট জানাই দিলাম, এগুলা অত বেশি একটা প্যারা নেওয়ার দরকার নেই এখন, কারণ এগুলো একটু জাইনা রাখো আর কি, জাইনা রাখাটা বেটার। হ্যাঁ, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই। ওকে, তারপর হলো ওই যে সেন্টেন্সের কমপ্লেক্স কমপ্লেক্স স্ট্রাকচার বলছিলাম, যে হয়তোবা ব্যান্ডমার্ক ভালো করার লিগে আমার অনেক কমপ্লেক্স ইয়া লাগবে, কমপ্লেক্স কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার লাগবে। যেটার কারণে হয়তোবা আমার অনেক বেশি পশ মনে করবে যে এক্সামিনার থাকবে সে, আর পশের কারণে আমাকে হয়তোবা ব্যান্ড স্কোর বাড়ায় দিবে। ঠিক আছে, এক্স্যাক্টলি সিস্টেমটা এরকম না। সো তুমি তোমার এক্সামিনারে যত সহজে বুঝাইতে পারবা সিম্পলি, তত তোমার ব্যান্ড স্কোর তোমার আয়ত্তের ভিতর থাকবে। বাট বেশি জিনিস শো করতে গেলে কোনো জিনিস, ওই যে বলে না একটা কথা, যে বেশি জিনিসও ভালো না,
আবার দেখা গেছে একবারে কম জিনিসও ভালো না, মিডিয়ামের ভিতর থাকা ভালো, ওই জিনিসটা রাখার চেষ্টা করবা। হ্যাঁ। তারপর কমপ্লেক্স গ্রামার বুঝতে তারপর পারছি ভাই। আইডিয়া, কমপ্লেক্স যেই আইডিয়া গুলা এগুলোর উপরে ফোকাস না দেওয়াটাই বেটার। হ্যাঁ, যখন আমরা প্র্যাকটিস করব তখন এগুলোর ব্যাপারে ফোকাস দেব না। দেন হলো তোমার এই আইএলটিএস স্পিকিং এর কোন পার্ট গুলা খুবই, কোন পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় এই কোশ্চেনটা আসে না, যে আইএলটিএস স্পিকিং এ কোন পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পার্ট 1। না, বিষয়টা হইতেছে এইখানে প্রত্যেকটা পার্টকে আমরা ইকুয়াল, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 13টা পার্টে পার্ট 1, 1, 2, 3 আমরা ইকুয়ালি আমরা ইম্পর্টেন্স দিব। এটা কি কারণ ইম্পর্টেন্স দেবো সেটাও বলতেছি। কারণ তোমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কোনোটার ক্ষেত্রেই তোমার সেপারেটলি তারা মার্কিং করে না। সবগুলার একটা আহ সবগুলার একটা তারা জাজমেন্ট কইরা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলা এগেইন তোমার এক্সামের পরও তারা, তুমি যে অ্যান্সার গুলা দিছো এইগুলার রেকর্ড শুনে সবগুলার উপরে জাজমেন্ট করে একটা অ্যাভারেজ একটা মার্কের মাধ্যমে তোমার ব্যান্ড স্কোরটা শো করে, অথবা তোমার একটা ব্যান্ড স্কোর দেয়। ঠিক আছে, সো কোনো জায়গায় তোমার এরকম সুযোগ নাই যে পার্ট 1 রে বেশি গুরুত্ব দিবা, পার্ট 3 রে বেশি গুরুত্ব দিবা। হ্যাঁ, এখানে বিষয়টা হইতেছে, আমি একটু গ্রাফের মাধ্যমে দেখাই, অ্যাটেনশন স্প্যানটা দেখি দেখি। হ্যাঁ, সেটা হইলো সাপোজ ধরো এই যে হইলো তোমার পার্ট 1 এর যখন কোশ্চেনটা দিতেছো, অ্যান্সার দিতেছো, তখন তোমার অ্যাটেনশন অথবা তখন তোমার এনার্জি ধরতে পারো, বা তোমার বলার লেভেল বা মোটিভেশন ধরো। ঠিক আছে, বাট এখন সমস্যাটা হইতেছে কি, আমাদের অ্যাটেনশনটা না এই যে এইভাবে কমতে থাকে। ঠিক আছে, একবারে এইভাবে। ধরো এই জায়গায় আইছে পার্ট 2, পার্ট 1 থেকে ইয়া করার পরে পার্ট 2 তে তোমার, এখানে তোমার অ্যাটেনশন নামে গেছে, এই জায়গায় তোমার পার্ট 1 ছিল। ঠিক আছে, দেন মনে করো নামতে নামতে পার্ট 2 অ্যান্সার দেওয়ার পরে তোমার অ্যাটেনশন নেমে গেছে পার্ট 3 তে এই জায়গায়। ঠিক আছে, তুমি কোনো কিছু ফোকাস করতে পারতেছো না, অথবা তোমার বডিতে এনার্জি নাই, বলতে পারতেছো না। বাট এইটার ক্ষেত্রে সিস্টেমটা কিন্তু উল্টা। ঠিক আছে, তোমার অ্যাটেনশনটা ওরা ইচ্ছা করে এরকম রাখছে, ঠিক আছে, যেন লাস্টের দিকে তোমরা যে ইয়া করতে পারে। বাট হওয়া উচিত ছিল এটা এরকম, যে তোমার অ্যাটেনশনটা পার্ট 3 তে সবচেয়ে বেশি, তারপর পার্ট 2 তে, তারপর পার্ট 1-এ। ঠিক আছে, সো এই জায়গায় অ্যাটেনশনটা আমাদের বেশি রাখতে হবে বা চেষ্টা করতে হবে। বাট আনফরচুনেটলি মানুষের হিউম্যান ব্রেনের যদি কথা চিন্তা করি, সেক্ষেত্রে দেখা গেছে পার্ট 1 যখন দেই আমাদের বেশি অ্যাটেনশনের দরকার নেই, কারণ ইন জেনারেল কথাবার্তা বলে, কিন্তু এইখানে দরকার নাই বেশি একটা ওইরকম এনার্জি দেওয়ার। বাট এইখানে আমরা ব্যবহার করে ফেলা, এই কারণে পার্ট 3-তে যে আমরা ইয়া করতে পারি না, অ্যান্সার দিতে গেলে ঘাবড়ে যায়, অথবা দেখা যায় যেটা কোশ্চেন করে কোশ্চেন বুঝতে পারি না। ঠিক আছে, সো সব সময় এনার্জি রিজার্ভ করার চেষ্টা করবো। আর পার্ট 3-তে অ্যাটেনশনটা বললাম যে এখানে সবচেয়ে মাথা একবারে ঠান্ডা করে কি কোশ্চেনটা করছে ওই কোশ্চেনটা বোঝার চেষ্টা করবা। ম্যাক্সিমাম আমি যেটা দেখছি সেটা হলো যে পার্ট 3-র ক্ষেত্রে মানুষ কোশ্চেনটাই বোঝে না। ঠিক আছে, কোশ্চেনটা যদি বোঝে সেক্ষেত্রে তার অ্যান্সার দিতে কোনো অসুবিধা হয় না। ওকে, এখানে কি সবগুলাতে কি ইকুয়ালি ইয়া করতে হবে, ইকুয়ালি তোমার আহ যদি বলো প্রেসার বলো, অথবা দেখা গেছে ফোকাস, সবকিছুতে ইকুয়ালি তোমার ফোকাস দিতে হবে। হ্যাঁ, বাট পার্ট 3টা বেশি বেশি প্র্যাকটিস করবা পার্ট 1-এর থেকেও। ঠিক আছে, কারণ পার্ট 3-তে তুমি যত কোশ্চেন সলভ করবা তত তোমার মাথার ভিতর আইডিয়া জেনারেট হইব, এবং তুমি কোশ্চেনের টাইপ বুঝতে পারবা যে বড় এরকম ভাবে কোশ্চেন করলে এইভাবে আমার অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, তারপর হলো ইটস ওকে টু লাইক, এটা মানে আমি কি বলবো। আর এটার অ্যান্সারটা হলো এক্স্যাক্টলি ইয়েস, তুমি পারবা।
তুমি মিথ্যা কথা বলতে পারবা, ঠিক আছে? এই জায়গায় তোমার ওইরকম কোনো ইয়া নাই যে তোমার তারা বিশ্রয় দেখতে যাবো না যে তোমার বিএমডাব্লিউ আছে কিনা, ফেরারি আছে কিনা। তুমি তোমার বললো যে তোমার এখন কি আছে, কি রকম লাইফস্টাইল কাটাইতেছে, তুমি বলতেছো আমার একটা ফেরারি গাড়ি আছে, আমার একটা ভিলা বাড়ি আছে, আমার ওই বসুন্ধরায় বসুন্ধরায় কিছু শেয়ার কেনা আছে। তুমি বললা কোনো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তারা কখনো খুঁজে বাই করতে যাইবো না যে আসলেই তোমার এগুলো আছে কিনা। তোমারে জাস্ট সবসময় মনে রাখবা, তুমি যেটাই বলো না কেন ডাজেন্ট ম্যাটার। কিন্তু কিছু কিছু জিনিস মানে এক্সাম হলে অ্যাভয়েড করতে হয়, যেটা এক্সামিনাররা পছন্দ করে না, ঠিক আছে? যার কারণে ব্যান্স স্কোর অনেক সময় লো হয়ে যায়। তো ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো তুমি মিথ্যা বলতে পারবা, কোনো সমস্যা নাই। আর মিথ্যা বলাটা বলতে তো এরকম না, তুমি তো মানে নিজের ক্রিয়েটিভিটি থেকে এই বানায়া বলার চেষ্টা করবা, হ্যাঁ। সো মিথ্যা বললে এই জায়গায় কোনো ব্যান্ড স্কোর কমের কমার অথবা ই করার কোনো ইম্প্যাক্ট পড়ার কোনো সম্ভাবনা নাই। বোঝা গেছে? যারা এটা নিয়ে প্রচুর পরিমাণ জি ভাই। জি দ্বিধাদ্বন্দ্বের ভাই। ভিতর ছিলা। হুম। ভাই এই জন্য কিন্তু ওরা একটা টপিক দিয়ে দিয়েছে যে কোহেয়ারেন্স, মানে হুম। কোহেরেন্স মানে হচ্ছে মানে একটা টপিকের পর লজিক্যাল ফ্লো, মানে আমি যে মিথ্যা বলতেছি যাতে একটা লজিক্যাল সুন্দর একটা ফ্লো থাকে। হ্যাঁ। ইয়েস। এটার জন্য একটা মার্কিং আছে, লজিক্যাল ফ্লো, কোহেয়ারেন্স। হুম। হুম, ঠিক বলছো। তো ওই যে আমি পার্টিকুলারলি ওই সব বিষয়গুলা মানে লেক্সিক্যাল রিসোর্স, কোহেয়ারেন্স, তারপর গ্রামাটিক্যাল রেঞ্জ, এটা ওইটা এগুলার নিয়ে আমি কথা বলি না। কি কারণে? কারণ এগুলা ইন জেনারেল সবাই টুকটাক জানে, ঠিক আছে? বাট যেইগুলা মানুষের জানানো হয় না, আমি ওই বিষয়গুলোই তোমারে তোমারে দিতে চাইতেছি। কারণ এগুলা প্র্যাকটিক্যালি তুমি ব্যবহার করবা, ঠিক আছে? যেগুলা দরকার তোমার, হ্যাঁ। জি ভাই। তারপর চলে আসি যে ওই অনেক সময় এরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় যে কি বলবো কিছুই বুঝতে পারতাছি না, ঠিক কিনা? যে কোনো একটা হ্যাঁ কোশ্চেন ভাই। করলো, একবার হয় এরকম মাথার ভিতর যে কোনো কিছু আইতেছে না মাথার ভিতর, আর অনেক সময় হয় যে অনেকগুলো অ্যান্সার আসতেছে, আমি কোনটা বলবো আমি এটা বুঝতে পারতাছি না। সেই ক্ষেত্রে আমরা কি করবো? এখন একজন আমারে ওই ওই মানে সিচুয়েশনটা অ্যামিজিন কইরা অ্যামিজিন করে বলো কি করতে পারো ওইরকম, যদি তুমি তুমি ওইরকম কখনো কোনো ট্রাপে পড়ে যাও। এখন এটার ক্ষেত্রে আমি একটা মানে নিজে নিজে বলতে পারো যে আমি এরকম একটা ইয়া বানায়া পড়ছিলাম, যে টেমপ্লেটের মতো একটা সেন্টেন্স, ঠিক আছে? একটা একটা টেমপ্লেট সেন্টেন্স বানায় আমি পড়ছিলাম। ওই টেমপ্লেট সেন্টেন্সটা আমি দেখাইতেছি, ঠিক আছে? এভাবে বলতে পারো যে তোমার কোশ্চেন করলো বাট তুমি ওইটার অ্যান্সার জানো না, অথবা দেখা গেছে কি বলবো বুঝতে পারতেছো না, তখন বলবা যে ওয়েল, আমি সেন্টেন্সটা লিখি, হ্যাঁ। ওয়েল, আই ডোন্ট রিয়েলি নো, ডোন্ট really know much about, বলার পরে তোমার যেই মানে টপিকটা, যে টপিকটা দিব, হ্যাঁ, মানে টপিক সেন্টেন্স যেটা থাকবো আর কি, সে যেটা ইয়া করব। তারপর বিকজ, এই আমি ওই সব টাইপের যেই বিকজ হলো কারণটা দিলা, বাট আই সাপোজ টু, বা গেস বলা যায়, বাট আই সাপোজ, দেন বললা। অথবা তুমি এখানে ইয়াও দেওয়া যায় যে আই গেস দ্যাট, ঠিক আছে? আর হাতের লেখা না বুঝলে আমার বললো, হ্যাঁ। না ভাই, বোঝা যায় সব। ওকে। সো এই টেমপ্লেটটা কাইন্ডলি উঠাই নিবে, হ্যাঁ, খাতায় উঠে নাও। যে দেখা গেছে যখন আমরা কোশ্চেনের অ্যান্সারের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে ইয়া হয়ে যাবো, স্টাক হয়ে যাবো আর কি, তখন আমরা এই এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হয়। সেটা হলো ওয়েল, আই ডোন্ট রিয়েলি নো মাচ অ্যাবাউট দ্যাট। অ্যাবাউট দ্যাট বলতে এখানে আমি দ্যাট হলো মেনশন করতেছি যে এক্সামিনার তোমার যে টপিকটা সম্পর্কে জানতে চাইতেছে, যে ওই যে কালকে যে এটা দিছিলাম যে তুমি ইউরোপে ভিজিট করছো কিরকম লাগছে, ঠিক আছে?
তো তুমি ওইটার যদি এক্সাম্পল নাও তাহলে তুমি বলতে পারো যে আই ডোন্ট রিয়েলি নো মাচ অ্যাবাউট দ্য ইউরোপ ট্রিপস বিকজ আই ডোন্ট গো দেয়ার ইন মাই লাইফ এভার, but I suppose it was a great place to spending a vacations because some of my friends went there and I heard from them their experience. ঠিক আছে? এভাবে যখন তুমি ইয়া করতে না পারবা, এই, মনে হইব যে তোমার কাছে অ্যান্সারটা নাই, তখন এই সেন্টেন্সটা ইউজ করে তুমি অ্যান্সার বানাই নিতে পারবা। হ্যাঁ, ঠিক আছে? এটা দেখা গেছে তুমি যত ধরনের কোশ্চেন আছে যে তুমি অ্যান্সার জানো না, মানে আমার কাছে আমি যখন এক্সাম দিছি তখন আমার কাছে এরকম এরকম দেখা গেছে এই জিনিসটাই সবচেয়ে বড় একটা ইস্যু আছিল যে আমি চিন্তা করতাম যে আমার যদি কোশ্চেন করে তাহলে আমি যদি কোশ্চেনের অ্যান্সার না জানি তখন কি করব, তখন আমি এরকম একটা স্ট্রাকচার বা টেমপ্লেট আমি সাজাই নিছিলাম। ওকে, এখনো কিছু এখনো কিছু হইলো ফিজিক্যাল অথবা দেখা গেছে জেস্টার জেস্টার বলো বা নর্মাল যে অ্যাডভাইস গুলা দেওয়া দরকার, নর্মাল একবারে যেটি হলো একবারে কমন কমন টিপস বলতে পারো, সেটা দিতেছি। হ্যাঁ, যে কি করা যায়। আহ পার্ট ওয়ানের ক্ষেত্রে স্টপ অ্যান্ড স্মাইল এই জিনিসটা রাখবা। হ্যাঁ, কোশ্চেনটা কোশ্চেনের অ্যান্সারটা শেষ করার পরে স্টপ হয়েই স্মাইল দিয়ে দিবা। ঠিক আছে, হালকা একটু মুস্কি হাসি দিয়ে দিস। ঠিক আছে, কারণ দেখা গেছে জি ভাই। তুমি অ্যান্সার দিবে এই ছোট ছোট কোশ্চেনে, ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে তুমি স্টপ হয়ে স্মাইল দিলে যে তারা বুঝতে পারলো যে না, তোমার হাসার পিছনে একটা রহস্য আছে যে তুমি কনফিডেন্স। ভাই এই জায়গায় মামুন স্যারের মতো হাসি দিতে হইব, মামুন স্যার যেমন লেকচার শেষ হইলে সুন্দর একটা স্মাইল ফেস দেয়। ঠিক আছে। হ্যাঁ, মানে মানুষ কনফিউশনও করা যায় স্মাইলিং দিয়া, তুমি যে কনফিডেন্স আছে এটাও বোঝানো যায়। ঠিক আছে, কারণ পার্ট ওয়ানের ক্ষেত্রে কনফিডেন্সটা তোমার শো করতে হবে। এবার চলে আসি হলো পার্ট টু এর ক্ষেত্রে টিপসটা কি, এগুলো একবারে মনে রাখবা। ঠিক আছে, জাস্ট মনে রাখবা। টেল স্টোরি, টেল স্টোরি বলতে মানে যখন তোমারে কিউ কার্ডটা দেওয়া হইব, তুমি মাথার ভিতরে একটা স্টোরি স্টোরি তৈরি করে ফেলবা। ঠিক আছে, স্টোরি যদি বানায় নাও মাথার ভিতর তাহলে তোমার বিষয়টা রিপ্রেজেন্ট করতে খুবই ইজি হয়। ঠিক আছে, সো স্টোরি বানানোর চেষ্টা করবা, যে তোমার কিছু টপিক দেওয়া থাকে আর পার্ট টু তে আমরা যখন মুভ করবো আমি দেখামু যে কেমনে কেমনে স্টোরি মাথার ভিতর বানাইতে হয় অথবা কিভাবে নোটস নিতে হয়, ওই বিষয়গুলো দেখামু। তারপর পার্ট থ্রির ক্ষেত্রে একটা টিপস, সেটা হইলো ইফ দিয়া। পার্ট থ্রির ক্ষেত্রে অ্যান্সার অ্যান্সার এক্সটেন্ড করার জন্য সব সময় ইফ দিয়া তারপর সেন্টেন্স শুরু করবা, ইফ দিয়া কোনো একটা কিছু বলবা, সেন্টেন্স সেন্টেন্স বলবা। হ্যাঁ, ইফ দিয়া যেরকম দেখা গেছে বলা যেতে পারে যে ইফ দিয়ে এবারে ইফ দিয়ে ই করবা, যেরকম ধরো তোমার একটা হার্ড কোশ্চেনই করলো যে ওয়াই ডু ইউ থিঙ্কস পিপল নিড টু চেঞ্জ দেয়ার অ্যাটিটিউডস টুয়ার্ড দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, তখন তুমি অ্যান্সার দেয়া তখন তুমি অ্যান্সার দিলা যে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিংস বিকজ রাইট নাও ইন দিস এনভায়রনমেন্ট ইজ গেটিং সো সো মাচ এম্বারেসড if you compare to the uh, if you compare to the past decades, past decades. So if the persons of now is not changing their attitudes toward the environment, one time will be comes when environment is get jealous to us। ঠিক আছে, অথবা দেখা গেছে শোয়িং দেয়ার অ্যাগ্রেসিভ মোড টু আস, এরকম হইতে পারে। আমি জাস্ট এমনি বললাম। সো ইফ দিয়া বললে অ্যান্সার এক্সটেন্ড করার ক্ষেত্রে খুব সহযোগিতা হয়। ঠিক আছে, এগুলো হলো মানে দেখা গেছে কমন। ঠিক আছে, এগুলো হলো তুমি জাস্ট হলো ফলো করার চেষ্টা করবা, জানি তোমার অ্যান্সার দিতে সুবিধা। হ্যাঁ, ওইরকম কোনো কিছু না, এই বিষয়গুলা জাস্ট কোনো কিছু যদি মনে না থাকে এই তিনটা লাইন মনে রাখবে। হ্যাঁ, আর ব্যান্ড স্কোর ঠিক আছে ভাই। ব্যান্ড স্কোর ইমপ্রুভ করার জন্য
ব্যান্ড স্কোর ইমপ্রুভ করার জন্য একটাই টিপস, সেটা হলো রিয়েল লাইফ এক্সাম্পল, রিয়েল লাইফ রিলেটেড যদি কোনো কোশ্চেন করে রিয়েল লাইফ এক্সাম্পল দিবা। ঠিক আছে? তোমার নিজের কোনো কিছুই চিন্তা করতে হবে না, যেত পিছনে যেত পিছনে আমি তোমার যেত টিপস টিপস এটা ওইটা বললাম, কিছুই করা লাগবে না। রিয়েল লাইফ যদি এক্সাম্পল যদি তোমার লাইফ থাকে, তাহলে মনে করো পার্ট টুর ক্ষেত্রে কিছু দেখাও লাগবে না তোমার, জাস্ট টপিকটা দিল যে বুঝলা। তোমার যদি ওইটার সাথে রিলেটেড যদি কোনো স্টোরি থাকে রিয়েল লাইফে, তুমি ওইটা জাস্ট বলে দিবা, দ্যাটস ইট। ওকে? তো এছাড়া আর ওইরকম কোনো ইয়া নাই। আর গ্রামার আর ভোকাবুলারির ক্ষেত্রে দেখা গেছে আমি বলবো, কারণ গ্রামার, শোনো, সম্পূর্ণ স্পিকিং টেস্টের হলো 25% মাত্র গ্রামার, গ্রামাটিক্যাল অ্যাকুরেন্সি। ঠিক আছে? আরে তোমরা তো সব সময় বলো গ্রামারের সমস্যা, গ্রামার 25% হলো জাস্ট গ্রামারে। অন্য যে ধরো 75 আছে, এই 75%ও তুমি যদি ফোকাস দাও ভালো করে পড়ার ক্ষেত্রে, ঠিক আছে, ভালো করার ক্ষেত্রে 25% বেশি ফোকাস না দিয়া এদিক থেকেই তোমার মনে করো ব্যান্ড 7 পাওয়া সম্ভব, 7.5 পাওয়া সম্ভব। ঠিক আছে? বাট গ্রামার তোমরা, আমার জানা মতে তোমরা টুকটাক গ্রামার পারো, ওটাই দিয়ে চলে যাবো, জাস্ট একটু রিভাইজ করে নিতে হইব, এই আর কি। বাট ভোকাবুলারির দিকে একটু ফোকাস বাড়াই দেবো, বা ভোকাবুলারি একটু পস্ট লেভেলের বা লাক্সারি ভোকাবুলারি একটু ব্যবহার করলে সেক্ষেত্রে ভালো হয় আর কি। ভোকাবুলারি ব্যবহারটা শিখতে হয়, কিছু কিছু ভোকাবুলারি। হ্যাঁ। আর হলো আরেকটা জিনিস, সেটা হলো তোমার অনেক ফাস্ট অ্যান্সার দিবা, আস্তে আস্তে অ্যান্সার দিলে কি মনে করবে এটা ওইটা। তোমারে আগেই বলছি, তোমার এক্সামিনারে তুমি যে অ্যান্সারটা দিতেছো সে যেন বুঝে। স্বাভাবিক যে দেখা গেছে তুমি আমার সাথে কথা বলতেছো ইংলিশে, আমি একটা নন স্পিকিং কান্ট্রি থেকে আসছি, তুমি এখন আমার ইংলিশে কোনো কিছু বুঝাই দিতেছো, অথবা দেখা গেছে তোমার দেশে আসছে, তো তুমি যদি জোরে বলো সে কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। তুমি ইংল্যান্ডে থাকো, ইংল্যান্ডে মনে করো জন্মগ্রহণ করছো, সবকিছু করছো ইংল্যান্ডে, আমেরিকায় বা যে কোনো জায়গায়, তার যদি তুমি যদি স্পিডলি বলো সে কিছুই বুঝবো না। ঠিক আছে? কারণ সে নন স্পিকিং একটা কান্ট্রি থেকে, ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে আসছে। সো তুমি যদি তারা স্লোলি বলো তাহলে সে কিন্তু বুঝতে সক্ষম হবে। ঠিক আছে? সো তুমি তোমার এক্সামিনারে খুশি করবা, সেটা হইলো তারে তুমি যেটা বুঝাইতে চাইতেছো এইটা যেন কমপ্লিটলি বুঝাইতে পারো, এই দিকে মাথাটা রাখতে হবে। ঠিক আছে? এই দিকে অ্যাটেনশন রাখবা, দ্যাটস ইট। ঠিক আছে? তোমার ফাস্ট বললে তোমার বেশি মার্কিং করবো, স্লো বললে বেশি মানে কম মার্কিং করবো, এরকম কোনো ইয়া নাই, রুলস নাই। হ্যাঁ। আর ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, এগুলো তো বললামই। তারপর ইন্টোনেশন, যেটা তোমার ভয়েসের রাইজ আপ ডাউনস এগুলা থাকবে। ঠিক আছে? তো এগুলা একটু খেয়াল রাখবা। হ্যাঁ। সো আমাদের জেনারেল যেগুলা কথাবার্তা ছিল, যে যেগুলা দরকার একবারই ছিল যে স্টার্ট করার লিগা, অফিসিয়ালি দেখা গেছে প্র্যাকটিস স্টার্ট করার লিগা আমরা কমপ্লিট করে ফেললাম এখন। সো আশা করি কিছু মাথায় না থাকলেও কিছু কিছু জিনিস মাথায় আছে, মানে সবকিছু মাথায় না থাকলেও কিছু কিছু জিনিস তোমার মাথায় আছে, আর ওইগুলাই লাগবে। কালকে থেকে প্র্যাকটিস করতে যাবো, কালকে থেকে প্র্যাকটিস শুরু করবো। যে জায়গায় প্রবলেম হইব ওদিক থেকে আমরা শেখা শুরু করবো। আমরা হলো প্রবলেম থেকে সলিউশন বাই করবো, আমরা সলিউশন আগে দেখে তারপর প্রবলেম দেখবো না। প্রবলেম দেখবো, যে জায়গায় ঠেকে যাবো, পিঠ যে জায়গায় দেয়ালে ঠেকে যাবো, ওই জায়গায় থেকে আমরা শেখা শুরু করবো। ঠিক আছে? যে জায়গায় মানুষ হাল ছেড়ে দেয়। বোঝা গেছে ভাইয়েরা? জি ভাই। ওকে। জি এখন ভাই। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, অথবা তোমরা কিভাবে শিখতে চাও এরকম কোনো যদি অপিনিয়ন থাকে যে ভাই এমনে না এমনে পড়ান, অথবা দেখা গেছে এইভাবে যান, আমার সাথে শেয়ার করতে পারো। কারণ আমরা তো মানুষ, আর দেখা গেছে তুমি আমার ছোট, এটার মানে এই না যে তুমি আমার থেকে ভালো, তোমার মাথায় আইডিয়া আসে না। অবশ্যই তোমার মাথায় আমার থেকে হাজার গুণ ভালো আইডিয়া আসে, যায়, কিন্তু তুমি যদি না বলো তাহলে কিন্তু বোঝা যাবে না। ঠিক আছে? সো আমি সবসময় এনকারেজ করি আইডিয়া শেয়ার করার লিগে। এখানে বলো দি তোমরা কি করা যায়। না ভাই, আমার কাছে মনে হয় আপনি যেভাবে আগাইতেছেন এটা অনেক সুন্দর একটা way। বা আপনারই তো একটা প্ল্যান আছে, বা কোর্স কন্টেন্ট আপনার, আপনার কন্টেন্ট আপনার নির্দিষ্ট একটা প্ল্যান আছে না? তা তো অবশ্যই আছে, তারপরও দেখা গেছে তোমরা শিখতাছো, তোমরা কোন ভাবে শিখলে পছন্দ করবা। স্বাভাবিক, সব মানুষ কিন্তু একরকম হয় না। ঠিক আছে?
সো তোমরাও মাঝে মধ্যে আমার সাথে অপিনিয়ন শেয়ার করবা যে ভাই আজকে আমাদের এটা একটু সমস্যা হয়েছে, করতে গেছিলাম, এটা পড়ান, এটা এটা করেন, ওইটা করেন, এগুলা কখনো বলতে দ্বিধাবোধ মনে করবে না ভাই। ঠিক আছে, কারণ আমরা এই জায়গায় বিজনেস করতেও আসি নাই, দেখা না ভাই। গেছে ইয়েও করতেছি না, কেউ ইনফোর্সও করতেছি না একবারে পড়ার জন্য। আমরা এনজয় এনজয় করবো, পড়াশোনাও করবো। ঠিক আছে, আমরা ইংলিশ স্পিকিং টারে জি ভাই। আমরা নেটিভলি দেখা গেছে জাস্ট ওই আইএলটিএস এক্সামের জন্য না। তোমরা যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাও, তোমরা তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলবা না? তখন তো অবশ্যই কথা বলবা, নাকি তখন কি বোবার মতো বয়ে থাকবা? তো ওই প্রিপারেশনটাই মনে করো যে নিতেছি যে তুমি নিউজিল্যান্ড গেছো, ঠিক আছে, ওইরকম চিন্তা করো যে আমার বন্ধু আমার এরকম আক্স করলো, আমি তো জি কিছু ভাই। বলতে পারলাম না। তো আগে তো প্রিপারেশন না কেমনে কথা কইবার কি। আর অবশ্যই বলবা যে এই জায়গায় আমরা মোটামুটি সবাই বলো। কমফোর্টেবল আপনার সাথে। হুম। জি। সো জেনারেল নলেজটা দিয়ে দিলাম, শেষ। আমি পারলে পিডিএফটা দিয়ে দিব নে, সমস্যা নাই। বাট পিডিএফ দরকার নাই, বুঝছো, যা বললাম এইগুলা বারবার আর অনেকবার রিপোর্ট হইব তো, মানে রিপিট হবে। তোমরা এই বারবার দেখা গেছে যদি মনে করো 1.75 1.75x দিয়া ভিডিও দেখে নিতে পারো, 1.5x দিয়া, ঠিক আছে। 30 মিনিটের বেশি তার ভিডিও না, তো দেখা গেছে 10-15 মিনিট তুমি যদি স্পেন্ড করো, প্রতিটা লেকচার দেখা গেছে তুমি রিভাইজ দিতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ওইটা নিয়ে কোনো টেনশন নিও না। জি ভাই। কিন্তু রেগুলারিটিটা মেনটেন করা, আমি প্রথমে চাইতেছি তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি জাস্ট এই যে যে এই 10টার সময় যে বসো পড়তে, এই হ্যাবিটটা বানাও। দেন আমরা পড়াশোনায় যাব, দেন আমরা আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবো। আমরা একবারে ডিরেক্ট আজকেই মনে করো অ্যাডভান্স লেভেলের স্পিকার আমি হইতে চাই না, কথা বুঝছো, আর তোমাদের বানাইতেও চাই না। আগে হ্যাবিটটা আস্তে আস্তে মানে যেন তোমার তোমার সাথে সুইট হয়, এটা করো। ঠিক আছে, দেন আমরা আস্তে আস্তে আগাবো, কোনো সমস্যা নাই। আর কালকে থেকে তো অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস করবো কালকে থেকে। কালকে টুকটাক সবাই একটু প্রিপারেশন নিয়ে আইও। পার্ট 1 এর ক্ষেত্রে কিছু কিছু কোশ্চেন করবো, সবারই অ্যান্সার দিতে হইব। সো ভাই কি প্রিপারেশন নিম ভাই? অনলাইনে রিসার্চ করো, পার্ট 1 দিয়া। চ্যাট জিটিপি আছে মিয়া, সব কিছু আছে তোমার কাছে। তুমি যদি এখন এই কথা কও চ্যাট জিটিপি কি এখন তোমাকে কি ব্যবহার করা শিখাই দিব? এই জেনারেশনের পোলাপান্ডে যদি চ্যাট জিটিপি ব্যবহার করে না শিখে দেয়, তাহলে তার মনে করো কোনো কথাই নেই। এগুলা শিখবা শিখবা, অনলাইনে অনেক কিছুই সার্চ দাও, কিন্তু এগুলো সার্চ দা শিখতে হবে, হ্যাঁ। বায়ালস এক্সাম সম্পর্কে একটা তথ্য জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, বল, অবশ্যই বলো। মানে হুম। এক্সামের সিকোয়েন্সটা কি ভাই, সর্বপ্রথম কি স্পিকিং হয়? না না, সর্বপ্রথম স্পিকিং হয় না। স্পিকিং এর জন্য তোমার বাংলাদেশের যে সিস্টেমটা, সেটা হলো স্পিকিং এর জন্য আলাদা ডেট দেয়। ঠিক আছে, আলাদা ডেট পরে রিডিং, রাইটিং, আর হলো লিসেনিং, এই 3টা মডিউল হলো একসাথে হয়। এখানে তোমার একদিনেই হয় আর কি। এখানে ওইরকম কোনো গ্যাপ নাই, হয়তো বা 10-15 মিনিটের মতো গ্যাপ দিতে পারে মাঝখানে, বাট আমি বাংলাদেশেরটা জানি না। সো হইতে পারে, বাট আমি এটা কমপ্লিটলি মানে জানি, সেটা হলো যে স্পিকিং এর ডেটটা আলাদা পড়ে। ঠিক আছে, হয়তো বা 7 দিন পরে, 7 দিন আগে, এরকম, বা দেখা গেছে এরকম আছে 3 দিন আগেও পড়তে পারে তোমার রিডিং, রিডিং, লিসেনিং, আর হলো রাইটিং এর। ঠিক আছে, আর কিছু? জি ভাই, বুঝতে পারছি। তাহলে সবাই ভালো থাকো, নাকি কালকে আবার জয়েন দিও। আচ্ছা আর ভাই। আচ্ছা আর যে কোনো বিষয়, ইনশাল্লাহ 10টা যে না? কোনো, হ্যাঁ, যে কোনো বিষয়, পড়ালেখার বাইরেও যদি অন্য কোনো বিষয় সমস্যা হয়, ফিল ফ্রি টু কল মি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। ভাই একটা কথা ছিল ভাই। আচ্ছা, টাইম তো শেষ, তো তুমি আবার একটু ফোন দিও, হ্যাঁ, কিছুক্ষণ পরে, 5-10 মিনিট পরে, হ্যাঁ। ঠিক ঠিক আছে আছে শোন, ভাই। ঠিক আছে শোন। ঠিক আছে ভাই, এতে পড়াশোনার ওই মানে বোকাপের জন্য আর কি আচ্ছা। একটা পিডিএফ দেওয়ার কথা হুম 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 বলছিল হুম। না, দিব এইটাই আর দিব কি। দিব।